2024-এর মাঝামাঝিতে আমি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করি। তখন আমার একটা ফুল টাইম জব ছিল। জবের পাশাপাশি আইএলটিএস এর প্রিপারেশন নেওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। সো আমি ভাবলাম একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে গেলে হয়তো দ্রুত প্রিপারেশন নেওয়া পসিবল হবে। ফেসবুক ঘেঁটে, ইউটিউব ঘেঁটে একটা এক হাইপ তোলা প্রতিষ্ঠানে ভর্তি হইলাম। বিলিভ মি, এইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল ডিসিশন। দোষটা আমি কোচিং সেন্টারের দেই না, দোষটা আসলে আমাদের নিজেদেরই। ছোটবেলা থেকে আমরা আসলে এই কোচিং সেন্টারের সাথে এমনভাবে অভ্যস্ত হইছি, এটার বিকল্প কিছু যে হইতে পারে এটা আমরা ভাবতেই পারি না। এটাই হচ্ছে সমস্যা। অথচ এইটা আসলে একটা ল্যাঙ্গুয়েজ শেখা, এটা কোনো আমাদের যে স্কুল কলেজে আমরা যে সাবজেক্টগুলো শিখছি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ওরকম না বিষয়টা। যে আমি একটা টিচারের কাছে প্রতিদিন যাব, কিছু কিছু জিনিস শিখে নেব আর এক্সামের আগে এক গাদা সাজেশন দিবে, সেগুলো পড়ে একদম পাশ করে ফেলবো। বিলিভ মি, ল্যাঙ্গুয়েজ জিনিসটা এরকম না। এটা এটা একটা প্র্যাকটিসের বিষয়। এটা প্রতিদিন আপনাকে এটার পিছে লেগে থাকতে হবে, শিখতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আস্তে আস্তে নিজের মধ্যে স্কিলগুলো গ্রো করতে হবে। টুকটাক যেসব সাজেশন লাগে, সেই জিনিসগুলো তো আমার ইউটিউবে বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছে। সেগুলো আসলে বেস্ট টিচাররা সেখানে কিছু সাজেশন দিছে, সেগুলো আপনি কিছু নেন। বাকি হচ্ছে প্রচুর প্র্যাকটিস করেন, কথাগুলো ফলো করে করে নিজে হচ্ছে গিয়ে যে বাসায় কাজগুলো করেন। দেন আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজটা একটা ভালো পর্যায়ে চলে গেছে। যাই হোক, আমি ইউএসএতে ফুল ফান্ডিং সহ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। সো আমার খুব ভালো একটা আইএলটিএস স্কোর প্রয়োজন ছিল। তো আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম যারা খুব ভালো স্কোর করে তাদের রিডিং আর লিসেনিং স্কোরটা সবসময় 8, 8.5, অনেকে একদম 9/9ও থাকে। কারণ এই দুইটা হচ্ছে কোনো একটা এমসিকিউ টাইপের, আপনার যদি সবগুলো হয় কারো একটাও কাটার সুযোগ নাই, রাইট? কিন্তু স্পিকিং আর রাইটিংটা একটু ভিন্ন রকম। এটা অনেকটা বলা যায় কি যে আমরা যে ছোটোবেলায় রচনা লিখতাম সেরকম অনেকটা বিষয়, যে 20-এর নাম্বার যদি 20 থাকে, আপনি 20-এ 20 যত ভালোই লেখেন আপনাকে কেউ দিবে না, রাইট? সো এই দুইটা মডিউলে আসলে খুব ভালো করাটা একটু ডিফিকাল্ট। সো আমি রিডিং আর লিসেনিংটাকে মেনলি টার্গেট করি, এগুলোর মধ্যে যাতে একেবারে 8-এর উপরে পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে শুধু রিডিংয়ের গল্পটা বলবো, আমি কিভাবে রিডিংয়ের প্রিপারেশন নিয়েছিলাম। অন্যান্য মডিউলগুলো নিয়ে আমি পরবর্তীতে ইনশাল্লাহ ভিডিও তৈরি করবো আবার। সো রিডিংয়ে আমি শুরুতেই হচ্ছে গিয়ে নিজে কয়েকটা ক্যামব্রিজের বই দেখে প্র্যাকটিস করি, কয়েকটা টেস্ট দেই। সেখানে আমার স্কোরগুলো 23-24টার মতো হইতো। যেটা যদি আমি ব্যান্ড স্কোরে কম্পেয়ার করি তাহলে হচ্ছে মাত্র 6-এর মতো আসে। এখন অনেকের জন্য হ্যাঁ 6 হওয়া হয়তো একটা ভালো স্কোর, কিন্তু আমি যেটা বললাম যেহেতু আমার অনেক ভালো একটা টার্গেট ছিল, অনেক ভালো একটা স্কোর তোলা, সেক্ষেত্রে আসলে আমি একটু ভয় পেয়ে যাই যে এতটুকু 6 থেকে নিয়ে 8+ তোলা তো একটা ডিফিকাল্ট জব হবে। আমার একটা ফ্রেন্ড ছিল যে কিছুদিন আগে আইএলটিএস এক্সাম দিছে এবং সে ওভারঅল 8 পাইছে, রিডিংয়েও 8 পাইছে। সো তার কাছে আমি একটু হেল্প চাইলাম যে দেখো আমার এই অবস্থা, আমি কী করতে পারি। ও ও আমাকে যেটা বললো যে তুমি বর্তমানে যে আসলে কোচিং সেন্টারের টিপস ট্রিক্স অথবা ইউটিউবের বিভিন্ন টিপস ট্রিক্স ফলো করতেছো, এগুলো দিয়ে আসলে কোনোভাবেই তুমি একটা ভালো স্কোর যেটা তুমি চাচ্ছ, এক্সপেক্টেড স্কোর যেটা তোমার, সেটা আসলে কোনোভাবেই পসিবল না। এগুলো দিয়ে হয়তো সর্বোচ্চ 6 পর্যন্ত আসলে আসা যেতে পারে। সো আমাকে যেটা বললো যে তোমাকে প্রতিটা লাইন বুঝে বুঝে পড়তে হবে, প্রতিটা লাইন আসলে বোঝার ক্ষমতা তোমার থাকা লাগবে। শুধু স্কিমিং স্ক্যানিং করে আসলে তুমি তেমন কিছু করতে পারবে না। সো এটা নিয়ে আমি তারপর সামনে আগাই। এখন সমস্যা হইতেছে গিয়ে রিডিংয়ের মধ্যে অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্স এবং বড় বড় সেন্টেন্স ইউজ করে, আর সেই সাথে ভোকাবুলারিগুলো অনেক অ্যাডভান্স, যেগুলো আগে আমরা কখনো শুনি নাই। সো আমার আসলে এমন একজন দরকার ছিল যে প্রতিটা লাইন আমাকে একটু বুঝতে হেল্প করবে। সো এই জায়গাটাই আসলে আসলে চ্যাটজিপিটি আমাকে একদম ম্যাজিকের মতো হচ্ছে হেল্প করছে। আমি প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত দৈনিক 4 থেকে 5 ঘন্টা এই চ্যাটজিপিটির সাথে রিডিং প্র্যাকটিস করতাম, এবং এইভাবে আসলে আমার রিডিং স্কিলটা আমি খেয়াল করতেছিলাম যে কীভাবে র্যাপিডলি গ্রো করতেছিল। মানে আমি ফিল করতাম যে 15-20 দিন পর যদি আমি কম্পেয়ার করতাম আমার প্রিভিয়াস কন্ডিশনের সাথে, আমি ফিল করতাম যে আমি আসলে কতটা ভালো আস্তে আস্তে সেন্টেন্সগুলো বুঝতেছি। সো আজকে আমি মূলত আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে কীভাবে আমি পুরো প্রসেসটা করছি। 5-6 মাস দৈনিক 4-5 ঘন্টা করে আমি রিডিং করতাম, আবার রিপিট করতেছি। সো এটা অনেক হার্ড ওয়ার্ক ছিল, অনেক 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 কষ্টের ছিল জার্নিটা, কিন্তু একটা সময় গিয়ে না, বিলিভ মি, এটা আমার একটা হ্যাবিটে পরিণত হয়েছিল। আর আমি যখন আউটপুট পাচ্ছিলাম যে এত ভালো আমার রিডিং স্কিলটা গ্রো করতেছে, আমি ফিল করতেছি, তখন আসলে আমার এই জিনিসটা খারাপ লাগতো না কখনো। আমার খুব এনজয় করতাম আমি পুরো জার্নিটা। সো আজকে আমি শেখাবো আপনাদেরকে যে আমি আসলে কী কী করতাম। আচ্ছা, এখন আমরা মূলত যে কাজটা করব সেটা হচ্ছে আ ক্যামব্রিজের যে রিডিং প্যাসেজগুলো আছে এগুলাকে কপি করে করে চ্যাটজিপিটির হাতে তুলে দিব। দেন ওকে কমান্ড করব যে তুমি লাইন বাই লাইন আমাকে খুব সিম্পল ভাষায়, ইজি ভাষায় আমাকে লাইনগুলা বুঝায় দাও, এক্সপ্লেন করে দাও। রাইট? সো এই সিম্পল কাজটাই আমি হচ্ছে গিয়ে পুরাটা আসলে ঘুরে ফিরে একই কাজ করব। সো এই কাজটা করার জন্য আমি আপনাকে অবশ্যই প্রিফার করি
যে আপনি একটা পিসি বা ল্যাপটপের মাধ্যমে কাজটা করেন। কারণ টু বি অনেস্ট মোবাইলের মাধ্যমে এটা আপনি খুব এফিশিয়েন্টলি করতে পারবেন না। কেন পারবেন না আমি একটু দেখাচ্ছি। হয়তোবা পসিবল, তবে এতটা ইজি হবে না। সো যাই হোক, এখন আপনাকে যেহেতু রিডিং প্যাসেজগুলো কপি করে নিতে হবে, আমি আপনি অনেক জায়গায় হচ্ছে গিয়ে রিডিং প্যাসেজ পাবেন, অনেক ওয়েবসাইটে কপি করতে পারবেন। আমি পার্সোনালি হচ্ছে এই যে আমি দেখাচ্ছি আমি কোন ওয়েবসাইটটা ইউজ করতাম। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে practiceptonline.com। আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদেরকে ডিসক্রিপশনে। সো এখানে সুবিধাটা কি দেখেন, এই যে একেবারে ক্যামব্রিজ 1 2 3 4 করে একেবারে ক্যামব্রিজ 19 পর্যন্ত যতগুলো রিডিং প্যাসেজ হয় সবগুলো এখানে সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। সো আপনাকে একই জায়গায় আপনি সব পেয়ে যাচ্ছেন। আপনার জাস্ট যেটা দরকার হয় আপনি হচ্ছে গিয়ে সেটার মধ্যে জাস্ট ক্লিক করবেন। সাপোজ আমি 12 তে ক্লিক করলাম। এই দেখেন, তো এখন এখানে হচ্ছে এই যে রিডিং একাডেমিক প্যাসেজগুলা, রিডিংয়ের জেনারেল টেস্টের প্যাসেজগুলা, লিসেনিং সব দেওয়া আছে। তো আপনি এখান থেকে সাপোজ হচ্ছে গিয়ে আমি টেস্ট 1টা ক্লিক করলাম। এই দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার ওই যে ক্যামব্রিজ 12 রিডিং টেস্ট 1 সেটার যে রিডিং প্যাসেজ আছে সেটা চলে আসছে। এই যে প্রথম প্যাসেজ, দেন কোয়েশ্চেনগুলা, এই যে দ্বিতীয় প্যাসেজ, কোয়েশ্চেনগুলা, তৃতীয় প্যাসেজ, কোয়েশ্চেনগুলা। সো সব কিছু আপনি এক জায়গায় এক ওয়েবসাইটে পেয়ে যাচ্ছেন। এখন সমস্যা যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনি অনেক ওয়েবসাইটে কপি করার সুযোগ পাবেন না। সো আমি আপনাকে এখন বুদ্ধি শিখাই দিব যে কিভাবে আপনি কপির কাজটা খুব সহজে করতে পারবেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, একটা জাস্ট একটা এক্সটেনশন নামাইতে হবে। আপনি গুগলে গিয়ে এই যে আমার এখানে লেখা আছে অ্যালাউ কপি এক্সটেনশন ফর ক্রোম। হ্যাঁ, আপনি এটা জাস্ট গুগলে টাইপ করবেন। তাহলে দেখেন এই যে এখানে হচ্ছে গিয়ে চলে আসবে বেস। আপনি যে কোনো এক্সটেনশন এখান থেকে নামাইলেই হবে, আপনার জন্য কোনটা কাজ করে দেখবেন। আমি পার্সোনালি হচ্ছে এই যে এটা ইউজ করতাম, অ্যালাউ কপি প্লাস। আচ্ছা, সো এইখানে গিয়ে কি করব, আমি জাস্ট এই যে অ্যাড টু ক্রোম ক্লিক করলেন। সো এই যে এখানে বলছে অ্যাড এক্সটেনশন, আমি ইয়েস দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে গিয়ে এখানে ডাউনলোড হচ্ছে, এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। খুব সিম্পল, ছোট একটা জিনিস, এক্সটেনশন ছোটই হয়। সো এই তো আমার হয়ে গেছে, এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন আপনাকে দেখাই এটা, এই যে কোথায় আছে, এই যে আমার অ্যালাউ কপি, এটা হচ্ছে আমার এক্সটেনশনটা মাত্র ইনস্টল হয়েছে। এটাকে আপনি পিন করে দিলে এটা হবে কি, এই যে পিন করে দিলে এটা উপরে থাকবে সবসময়। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমি দেখাই এটা যখন আপনার এখানে আসে তখন সুবিধাটা কি। আগে তো এটা কপি হচ্ছিল না, রাইট? এখন আপনি হচ্ছে গিয়ে যদি এটাকে অ্যাক্টিভ করে নেন, এই যেখানে ক্লিক করলে দেখেন এটা সবুজ হয়ে গেছে, রাইট? সো এখন দেখেন আপনি যদি ক্লিক করেন এটা কপি হচ্ছে। আবার যদি এটা অফ থাকে তখন কিন্তু আপনি এটা কপি করতে পারবেন না, রাইট? এই যে আমি কপি করার চেষ্টা করতেছি, হচ্ছে না। হ্যাঁ, সো আপনাকে শুরুতেই হচ্ছে এক্সটেনশনটা নামায় কপি সিস্টেমটা করে নিতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস আপনাকে আরেকটা এক্সটেনশন আপনাকে ডাউনলোড করতে হবে, এই যে এটা গুগল ডিকশনারি। হ্যাঁ, এটাও আপনি জাস্ট এখানে গিয়ে যদি ক্রোমে গিয়ে যদি গুগল ডিকশনারি লিখে সার্চ দেন, আহ, আপনি জাস্ট লিখলেন গুগল, আমার এখানে আছে মনে হয় এই যে গুগল ডিকশনারি ক্রোম এক্সটেনশন, এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ দিলেন, তাহলে আপনি দেখবেন যে প্রথমেই পেয়ে যাবেন এটা। আমি ক্লিক করলাম। এই যে আমারটায় এখানে দেখাচ্ছে না এটা ইনস্টল করার সুযোগ, কারণ হচ্ছে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। আপনার না থাকলে এখান থেকে আপনি ইনস্টল করার সুযোগ পাবেন। এই আগের এক্সটেনশনটার মতো এখানে অটোমেটিক এটা অ্যাড হয়ে যাবে। সো এগুলোর কাজ কি আমি অলরেডি তো কপি যেটা সেটা তো দেখাইলামই, আর ডিকশনারিটা আমি দেখাচ্ছি যে এটা কতটা ইউজফুল হবে সামনে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি আমাদের ঝামেলাগুলা শেষ। এবার আমরা কি করব? যেটা বললাম যে আ আমরা হচ্ছে গিয়ে যে পুরাটাকে ধরেন হচ্ছে আমি শুরুর দিকে যখন করতাম তখন আমি শুধু একটা লাইন নিতাম বা একটা করে প্যারাগ্রাফ নিতাম। পরবর্তীতে যখন আমার স্কিলটা অনেক গ্রো করছে তখন আমি পুরাটাকে একবারে নিতাম। একবারে পুরাটা কপি করে নিতাম। কোয়েশ্চেন নিব না। কোয়েশ্চেন আসলে পরে কথা বলতেছি ওগুলা নিয়ে। কোয়েশ্চেন আমার খুব বেশি যায় আসে না। তো আমি এটা পুরাটা কপি করে নিয়ে আমি কি করলাম? এই যে ChatGPT র কাছে চলে গেলাম। গিয়ে ওকে আপনি এটা পুরাটা পেস্ট করে দেন। ঠিক আছে? দেখেন পুরা গল্পটা আমার এখানে ChatGPT র কাছে চলে গেছে। সো এখন আমি হচ্ছে গিয়ে ওকে একটা কমান্ড দিতে হবে। কমান্ড আপনি আপনার মতো করে দিতে পারেন। আমি একেক সময় একেকটা দিতাম। এখানে আপনি হইতে পারে এরকম একটা কমান্ড দিতে পারেন যে আপনি বললেন সাপোজ হচ্ছে এক্সপ্লেইন দ্য প্যাসেজ লাইন বাই লাইন। সাথে আপনি আরো একটু যত ভালোভাবে ওকে আপনি বুঝাইতে পারেন সে তত ভালো। ধরেন আপনি চাইলেন যে খুব ইজি ভাষা ব্যবহার করুক, সেক্ষেত্রে আপনি কি বলতে পারেন? আ আ আপনি বলতে পারেন যে ফর আ বিগিনার। বিগিনার মানে যে একদম একটা জিনিস নতুন করে শুরু করছে, একদম তেমন কিছু জানে না। সো আপনি এরকম একটা কমান্ড যদি দেন, সে ধরে নেবে যে আপনি হচ্ছে গিয়ে যে খুব ইজি ল্যাঙ্গুয়েজ আপনার জন্য প্রয়োজন। এখন ও কি করবে? আমি লাইন বাই লাইন বলছি, এজন্য কি সে প্রতিটা লাইন ধরে, ধরে আপনাকে ভেঙে, ভেঙে বলবে প্রতিটা সেন্টেন্স। সো আমি যে এন্টার ক্লিক করলাম,
আচ্ছা, সো আমি এখন যদি নিচের দিকে যাই, দেখেন ও কি করছে। এই যে প্রথম যে লাইনটা ছিল, কর্ক, দ্য থিক বার্ক অফ দ্য কর্ক ওক ট্রি ইজ এ রিমার্কেবল ম্যাটেরিয়াল, এটা ছিল আমার প্যাসেজের প্রথম লাইনটা, রাইট? আচ্ছা, সো ও কি করছে, এটাকে সিম্পলিফাইড করছে, করে কি লিখছে, এই দেখেন, কর্ক ইজ দ্য থিক আউটার লেয়ার। কর্ক হচ্ছে গিয়ে থিক, মানে আচ্ছা সাপোজ আমি হচ্ছে গিয়ে যে আপনাকে আরেকটা খেলা দেখাই, এখন ওই যে আমি ডিকশনারিটা ইউজ করে ইনস্টল করে রাখছি না, তো এখন আপনাকে কি করতে হতো, আপনি একটা ওয়ার্ড না জানলে বারবার করে অন্য কোথাও সার্চ দিতে হতো, আপনার ওই কাজটা করার দরকার নেই। আপনি জাস্ট কী করবেন, থিকের মধ্যে ক্লিক করলেন, রাইট? করলে দেখেন এই যে উপরে ডিকশনারিটার কারণে এখন কি এটা সাথে সাথে দেখাবে আপনাকে। তাহলে ঠিক জিনিসটা কি, যেখানে আপনি দিলে প্রোনাউন্সিয়েশন ও আপনাকে শোনায় দিবে, আপনাকে অন্য কোথাও খুঁজতে হবে না। আর এখানে উইথ অপোজিট সাইজ, তাহলে ওই থিকটাকে পুরো এক্সপ্লেন করে দিছে যে থিক বলতে আসলে কি বোঝায়, ভেঙে ভেঙে আপনাকে বুঝাই দিছে, রাইট? তারপরেও যদি আপনার মনে হয় যে আমার আরও আরও ভালোভাবে থিকটাকে বোঝা দরকার, আপনি মোড়ে ক্লিক করেন, অন্য একটা ট্যাবে নিয়ে গিয়ে আপনাকে গুগল ডিকশনারি থেকে একদম থিকের 14 গোষ্ঠী সিনোনিম অ্যান্টোনিম সহ যা যা দরকার সব কিছু আপনাকে এখানে একদম বলে দিবে, রাইট? সো আপনার ওয়ার্ড নিয়ে কোনো সমস্যাই হবে না, এবং ওয়ার্ড নিয়ে আপনার অনেক সময় অপচয় হবে না, কারণ আপনি এক জায়গায় সব পেয়ে যাচ্ছেন, তাই না? যাই হোক, এই গেল আমার ডিকশনারি ইউজটা। আর আপনাকে এখানে খুব সিম্পল ভাষায় ও এই কঠিন লাইনটাকে, কর্ক ইজ দ্য থিক আউটার লেয়ার অফ এ ট্রি কল্ড দ্য কর্ক ওক। সো এই যে দেখেন, এই একটা সেন্টেন্সকে ভেঙে দুই টুকরা করছে, তারপরে আবার কি বললো, ইট ইজ ভেরি স্পেশাল ম্যাটেরিয়াল। এই রিমার্কেবল ম্যাটেরিয়াল মানে কি, স্পেশাল ম্যাটেরিয়াল। সো এই রিমার্কেবল সাপোজ হচ্ছে কি আপনার কাছে খুব কঠিন মনে হচ্ছিল, এখন স্পেশাল ম্যাটেরিয়াল তো আপনার কাছে এত কঠিন মনে হবে না, তাই না? ও যতটুকু সম্ভব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছে। সেমভাবে আপনি পরের লাইনটা যান, ইট ইজ টাফ, elastic, buoyant and fire resistance and suitable for a wide range of purposes. So maybe এখানে আপনি টাফ, elastic, buoyant এই ওয়ার্ডগুলো খুব কঠিন লাগতেছে, এখানে দেখেন ও কি করছে, এগুলাকে সিম্পলিফাইড করছে। তাহলে কি বললো, কোয়ার্ক ইজ স্ট্রং, ফ্লেক্সিবল, ফ্লোটস অন ওয়াটার। ফ্লোট অর্থ সাপোজ আপনি জানেন, আপনি ক্লিক করলেন ফ্লোটে, এই যে ফ্লোট অর্থ কি, রেস্ট অর মুভ অন অর নিয়ার দ্য সারফেস অফ এ লিকুইড উইথাউট সিঙ্কিং, অর্থাৎ না ডুবে গিয়ে ভেসে থাকে এরকম একটা জিনিস হচ্ছে, এরকম করাকে বলা হয় ফ্লোট করা, ভেসে থাকা। আচ্ছা, আরও বিস্তারিত জানতে চাইলে তো আপনি ওই যে বললামই, মোড়ে ক্লিক করলেই হয়ে যাবে। তারপরে অ্যান্ড ডাজন্ট ক্যাচ ফায়ার ইজিলি, সহজে আগুন ধরে না। ইট ক্যান বি ইউজড ইন মেনি ওয়েজ, এটাকে বিভিন্নভাবে ব্যবহার করা যেতে পারে। তো দেখেন এই লাইনটা কিন্তু তুলনামূলক অনেক সহজ, অনেক সিম্পল সিম্পল ওয়ার্ড ইউজ করা হয়েছে। আহ, এভাবে করে ও কী করলো, প্রতি প্যারাগ্রাফ ওয়ান সবগুলো লাইন, প্যারাগ্রাফ টু এর সবগুলো লাইন, প্রত্যেকটা লাইনকে আপনাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছে। আমি এগুলোর ভিতর দিয়ে যাব না, সময় নষ্ট হচ্ছে। সো আমি জাস্ট আপনাকে বললাম যে এইটাই হচ্ছে গিয়ে কি আমাদের মানে ওই যে আমি বললাম একটা টিচার সব সময় দরকার আপনাকে, যে প্রতিটা লাইন বুঝতে হেল্প করবে। এই চ্যাট জিপিটির চেয়ে ভালো টিচার আর কেউ হইতে পারে না। সে আপনাকে দিনে রাতে যখন মন চায় আপনি তার কাছে যতক্ষণ সময় চান সে আপনাকে হেল্প করে যাবে, তাই না? একটা মানুষ কিন্তু আপনাকে কখনো এইভাবে হেল্প করবে না, এটা পসিবল না কখনো। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি বিষয়টা। আর আরেকটা জিনিস আমি বলব, যেটা সবসময় আপনি চেষ্টা করবেন, ফার্স্টে আপনি সবসময় চেষ্টা করবেন এক্সপ্লেনেশনটা আগে না পড়ার। আপনি আগে কঠিন যে সেন্টেন্সটা আছে সেটাই পড়েন, আপনি চেষ্টা করেন কতটুকু বুঝতেছেন, নিজে একটু ট্রাই করেন। হ্যাঁ, এক আপনি যাই বুঝতেছেন সেটা মাথায় রেখে এরপর আপনি এক্সপ্লেনেশনে যান। গিয়ে তারপর আপনি কম্পেয়ার করেন যে আচ্ছা আমি কি বুঝলাম, আমি কি বুঝেছিলাম আগে, আর হচ্ছে গিয়ে যে এক্সপ্লেনেশন থেকে আমি এখন তো সব বুঝতেছেন, সহজ মনে হচ্ছে সব। তাহলে ডিফারেন্সটা কোথায়? আপনার কোথায় ঘাটতি ছিল জানার? সেই জায়গাগুলা প্রতিটা লাইনেই চেষ্টা করেন আ এই ঘাটতিটা মিটায় নেওয়ার, যে ওকে আমি এই ওয়ার্ডটা এটা ভাবছিলাম, না এই ওয়ার্ডটা তো আসলে এই কনটেক্সটে এরকম মিনিং দেয়। রাইট? সো এই কম্পেয়ার করে, করে আস্তে, আস্তে আপনাকে শিখতে হবে। সো এই হচ্ছে গিয়ে মোটামুটি বিষয়টা, এবং এইটা একটা লেন্দি প্রসেস। আপনি বিলিভ মি ১ দিন ২ দিনে যদি নিজেকে কম্পেয়ার করেন, আপনি কখনোই আপনার ইমপ্রুভমেন্টটা দেখতে পারবেন না। আপনাকে একটা সময় দিতে হবে নিজেকে। আমার কথা যদি বলি, আমি ৩০ দিন ৪০ দিন পর নিজের সাথে নিজের কম্পেয়ার করতাম যে আচ্ছা ৩০ দিন আগে আমি কেমন ছিলাম আর আজকে আমি কেমন। বিলিভ মি, আপনি যখন ওই কাজটা করবেন তখন আপনি দেখবেন যে আপনার মধ্যে কত ভালো রিডিং স্কিলটা গ্রো করতেছে। আপনার রিডিং, স্পিকিংয়ের যেমন ফ্লুয়েন্সি থাকে, রিডিংয়েরও একটা ফ্লুয়েন্সি থাকে। সো এই ফ্লুয়েন্সিগুলো আপনার মধ্যে আস্তে আস্তে গ্রো করবে যখন আপনি এভাবে এক্সপ্লেন করে করে প্রতিটা লাইন পড়বেন। ফাইনালি আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনি এটা প্রতিটা মডিউলের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা হচ্ছে গিয়ে যে আপনি টিপস ট্রিক্সের পিছে না দৌড়ায়, শর্টকাটের পিছে না দৌড়ায়, বিলিভ মি এটা একটা ল্যাঙ্গুয়েজ, আপনি ফান্ডামেন্টাল স্কিল গ্রো করেন। তাহলে আসলে মানে আপনি অন্যরকম একটা কনফিডেন্স পাবেন। সাপোজ আমার কথা যদি বলি, আমি সত্যি কথা বলতে হয়তো বা একটু
মনে হয় যে আমি অহংকার করতেছি, বিষয়টা এরকম না। সত্যি কথা, আমি 6 মাসে আসলে আমার রিডিং স্কিলটা এমন একটা পর্যায়ে গেছে এখন যে আমি এখন চ্যালেঞ্জ নিতে পারি যে আমাকে যদি 10 বারও আইএলটিএস পরীক্ষায় বসানো হয়, আমি প্রতিবার আমার এইট এইট অ্যাবভ আসবে। আমি 100% মোটামুটি গ্যারান্টি দিতে পারি, এই পর্যায়ে চলে গেছে স্কিলটা। তো আমি এই জাস্ট আপনাদের শেয়ার করলাম যে এই ফান্ডামেন্টাল স্কিল যদি আপনি গ্রো করেন, আপনি যদি রিডিং পড়ে বোঝার মতো ক্ষমতা নিজের মধ্যে তৈরি করেন, তাহলে আপনাকে কেউ বিট করতে পারবে না। আপনাকে আপনি পুরোপুরি কনফিডেন্স নিয়ে এক্সামে যাবেন যে কোনোভাবেই আপনার হচ্ছে কি যে স্কোরটা আপনি ডিজার্ভ করেন সেটার নিচে আসার কোনো সুযোগই থাকবে না। এটা আসলে লাকের উপর তেমন কোনো ডিপেন্ড করে না। এখন অনেক কিছু চলে ফেসবুকে যে রিডিং এক্সাম অনেক কঠিন হয়, এটা ওইটা, তারপর হচ্ছে গিয়ে যে কি বলবো, যে কোশ্চেনে অনেকে বেশি অনেক ফোকাস করে যে লিস্ট অফ হেডিং বা লিস্ট অফ ইনফরমেশন অনেক কঠিন। এগুলা কেন হচ্ছে গিয়ে যে প্যাসেজ ওয়ানে দেয়, লিস্ট অফ ট্রু ফলস সহজ, ফিল ইন দ্য গ্যাপ সহজ। বিষয়টা মোটেও এরকম না, বিলিভ মি। তাই যদি হইতো তাহলে হচ্ছে রিডিং প্যাসেজ 3 যেটা সব থেকে কঠিন, সেটার মধ্যে কিন্তু আপনার ট্রু ফলস বা ফিল ইন দ্য গ্যাপস আসতো না, তাই না? আবার রিডিং প্যাসেজ 1 সব থেকে সহজ, সেখানে তো আমার হচ্ছে লিস্ট অফ হেডিং আসার কথা না, যদি লিস্ট অফ হেডিং কঠিনই হয়। বিষয়টা এরকম না। আপনার যদি স্কিল থাকে, আপনি যদি বুঝতে পারেন আসলে কোথায় কি বলা হচ্ছে, গল্পটা বুঝতে পারেন, লাইনগুলো আপনি যদি ধরতে পারেন, তাহলে আসলে কোশ্চেন তেমন কিছুই ম্যাটার করে না। সো আমি আবার বলবো যে আপনি কোশ্চেনে ফোকাস না করে আপনি শুরুর দিকে অনেক বেশি ফোকাস করেন হচ্ছে রিডিংয়ের দিকে, যে আমি রিডিং পড়ে বোঝার ক্ষমতা নিজের মধ্যে তৈরি করেন। রিডিংয়ের ফ্লুয়েন্সিটা নিজের মধ্যে নিয়ে আসেন। দ্রুত রিডিং করতে পারা, দ্রুত বুঝতে পারা, এই স্কিলগুলো নিজের মধ্যে নিয়ে আসেন। দেন অটোমেটিক আপনি যখন কোশ্চেনে হাত দিবেন, আপনি দেখবেন কোশ্চেন আপনার কাছে আসলে সব কোশ্চেনই ঘুরে ফিরে একটা কোশ্চেন ছাড়া কিছু না। আপনার কাছে কিছু জানতে চাওয়া হচ্ছে, বাস আপনি যদি বুঝতে পারেন আপনার কাছে কি জানতে চাওয়া হচ্ছে, দেন আপনাকে খুঁজতে হবে যে অ্যান্সারটা কোথায় আছে। এর বাইরে আসলে কিছু না, সব কোশ্চেনই আসলে ঘুরে ফিরে কাছাকাছি। আর যখন আপনি লাইনগুলা পড়বেন, তখন হ্যাঁ, অবশ্যই শুরুর দিকে আপনি চেষ্টা করবেন লাইনগুলাকে ভেঙে ভেঙে পড়ার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে যে আ যে আইএলটিএস এ যেহেতু আমি বললাম অনেক বেশি কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করা হয়। কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে একটা কনজাংশন দিয়ে ২ টা ক্লজ যুক্ত করা থাকে, তাই না? সো আপনি চেষ্টা করেন হচ্ছে যে ওই ক্লজটার ২ টা ক্লজে ভাগ করে ফেলতে। ১ম ক্লজটা নিয়ে আলাদা করে কাজ করেন। যখন ওইটা নিয়ে কাজ করতেছেন, ২য় ক্লজটার কথা আপনি ভুলে যান। সো ১ম ক্লজটার মধ্যে কি আছে? একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, দেন অবজেক্ট আছে, রাইট? যেটা আমরা ছোটবেলা থেকে শিখছি সেন্টেন্সের স্ট্রাকচার। সো আপনি ফার্স্টেই চেষ্টা করেন ভার্বটা খুঁজে বের করার জন্য। কারণ ভার্বটা পাওয়া খুব সহজ, তাই না? আর ভার্বটা যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এইটা হচ্ছে ভার্ব, দেন ভার্বের আগে যা আছে পুরাটাই কি হয়? একটা সেন্টেন্সের সাবজেক্ট হয়, তাই না? সো সাবজেক্টটাও আপনি বুঝে গেলেন যে ওকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টে হচ্ছে ওই সেন্টেন্সে কাকে নিয়ে কথা বলা হচ্ছে এটা বোঝা যায়। ভার্ব থেকে সে কি কাজ করতেছে সেটা বোঝা যায়। এইটুকু অংশ যখন আপনি হচ্ছে মাথার মধ্যে আ বুঝে ফেলবেন যে কে কাজ করতেছে, কি করতেছে, দেন কিন্তু আপনি এটা গেস করতে পারবেন বাকি অংশটায় আসলে কি হচ্ছে না হচ্ছে। সেখান থেকে অল্প কয়েকটা ওয়ার্ড বুঝলেও আপনার কিন্তু এক রকমের একটা মিনিং মাথার মধ্যে তৈরি হয়ে যায় যে এই সেন্টেন্সের মধ্যে আসলে কি হইলো, রাইট? সো আমি ইনশাল্লাহ সামনে যদি আরও রিডিংয়ের ভিডিও দেই, ওখানে আমি এই ভেঙে ভেঙে জিনিসগুলো বলার চেষ্টা করব যে সেন্টেন্সের ভিতরে কি হয় না হয়। আপাতত আপনারা হচ্ছে গিয়ে আমি যেভাবে বললাম এভাবে কাজটা শুরু করেন। আর ইনশাল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সামনে আমি আমার আজ জার্নিতে যা যা শিখছি নিজের জার্নিতে, সেগুলো সবগুলো আপনাদের সব কিছু আপনাদের সাথে শেয়ার করব।